প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন যে কথা বলতে চাই অনুষ্ঠানে। আপনাদের সঙ্গে আছি আমি জাহাঙ্গীর আকন্দ। আমার সঙ্গে আলোচনার জন্য স্টুডিওতে উপস্থিত আছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা, এবং নাজমুল হক প্রধান, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাসদ। হাবিব ভাই এবং প্রধান ভাই, আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ আমরা আলোচনা করব রাষ্ট্রপতি নির্বাচন সহ সমসাময়িক নানা বিষয় নিয়ে। আলোচনাটা শুরু করতে চাই হাবিব ভাইকে দিয়ে। হাবিব ভাই, রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি দেশের 23তম রাষ্ট্রপতি। গতকাল কি শপথ অনুষ্ঠান হয়েছে। আজকে তিনি সাভারে জাতীয় স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধে বীর সন্তানদের প্রতি তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন এবং রাষ্ট্রীয় কর্মসূচি শুরু করেছেন। তো আপনার কাছে জানতে চাই যে এই যে রাষ্ট্রপতি নির্বাচন, এই রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আপনি কী ভাবছেন বা আপনার মন্তব্য? আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে বাংলা ভিশনের সম্মান দর্শক শ্রোতাদের সশ্রদ্ধ সালাম। বিজ্ঞ সহ-আলোচক, 90 জাতীয় বীর, সাবেক ছাত্রনেতা জনাব নাজমুল হক প্রধানকে শুভেচ্ছা। আমি রাষ্ট্রপতি নির্বাচনে মির্জা ফখরুল আলমগীরকে চেয়েছিলাম। উনি রাষ্ট্রপতিকে এটা আমি চেয়েছিলাম অনেক আগেই। আমি 1 মাস আগের থেকেই বিভিন্ন মিডিয়াতে আমি সরাসরি কেন মির্জা ফখরুল আলমগীর রাষ্ট্রপতি হওয়া উচিত এই মুহূর্তে ব্যাখ্যা দিয়ে বলেছি আমি। আর যদি আমরা দেখতে চাই, বাংলাদেশে আমাদের অনেকগুলি রাষ্ট্রপতি হয়েছেন যারা বিভিন্ন গুণে গুণান্বিত, অনেকেই বিভিন্নভাবে। মির্জা ফখরুল আলমগীরই একমাত্র ব্যতিক্রম ধর্মে। একাধারে উনি ছিলেন, নাটকে অভিনয় করেছেন, সিনেমায় অভিনয় করেছেন, আর ভালো আবৃত্তি করতে আবৃত্তি করেছেন। উনি সরকারি বিশেষ পরীক্ষাতে পাশ করে ঢাকা কলেজে তার শিক্ষক জীবন শুরু করেছেন, পরে বিভিন্ন কলেজে করেছেন। উনি মন্ত্রী পিএস ছিলেন, উনি পৌরসভার মেয়র ছিলেন, উনি জেলা বিএনপির প্রেসিডেন্ট ছিলেন, উনি প্রতিমন্ত্রী ছিলেন, পিয়ন প্রতিমন্ত্রী ছিলেন, আরও অন্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন, পরবর্তী এইচডি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। সর্বোপরি দলে একটা জেলার থেকে এসে, আমি যখন সহ সাংগঠনিক সম্পাদক বিএনপির কেন্দ্রীয় কমিটির, তখন উনি ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপির প্রেসিডেন্ট। সেখান থেকে এসে উনি সিনিয়র যুগ্ম মহাসচিব হয়েছেন, তারপরে উনি ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন, তারপরে উনি মহাসচিব হয়েছেন, শেষ পর্যন্ত উনি প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি হলেন। এই যে কয়টা 14টা ধাপ উনি পারে আসছেন। আর সবশেষে যে কথা বলবো, উনি একজন সৎ মানুষ। এইটার ব্যাপারে কারোরই কোনো, যাতে অনেকেই ব্যাপারে পত্রিকায় ফেসবুক লিখতে পারেন যে এই সেই নানান কাহিনী, আমি এটা বিশ্বাস করি না। এখনও উনি আজকে এত বছর ধরে বিএনপির মহাসচিব ছিলেন, আগে থাকতেন উত্তরা। সবার পীড়াপিড়িতে উনি এখানে পরে গুলশানে আসলেন। ওনার নিজের কিন্তু বাড়ি নেই, তার মেয়েরা রেললাইনের পাশে রেলের বাসা থাকবে, ওই দিক দিয়ে যাওয়া না, এই দিক ঘুরে যেতে হতো। বেশি বড় বাসা ছিলেন না। ওনার মেয়েরা অত্যন্ত শিক্ষিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, একজন অস্ট্রেলিয়াতে আছেন। তো বলতে গেলে একজন সজ্জন ব্যক্তি। তার 4টা বোনই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেছেন। শুধু তাই না, উনি 4টা বোনই রোকেয়া হলে ছাত্রী ছিলেন। ওনার ভগ্নিপতি লেফটেন্যান্ট জেনারেল মাহবুব রহমান ওনার ভগ্নিপতি ছিলেন। মানে সব দিক দিয়ে বলতে গেলে একটা মানুষ, ওনার বাবা মন্ত্রী ছিলেন, সেটা নানানভাবেই বলতে পারে মানুষ, আর আপনারা তো ছিলেন। এবং অত্যন্ত সম্মানভাবে মির্জা হাফিজ, গোলাম হাফিজ, সেই পরিবারের সন্তান উনি। এবং আরেকটা বড় পরিচয় ওনার, ওনাকে অনেকে বলা হয় স্বাধীনতা বিরোধীর সন্তান। উনি কিন্তু মুক্তিযোদ্ধা ছিলেন, এটা কি অস্বীকার করতে পারবেন? উনি সেই সময় আপনার সমর্থন করতেন, চায়নাপন্থী রাজনীতি করতেন। ছাত্রজন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার উনি প্রেসিডেন্ট ছিলেন। তো উনি নিজে মুক্তিযোদ্ধা। সব কিছু মিলে এই মুহূর্তে বাংলাদেশের জন্য ফখরুল আলমগীর পারফেক্ট একজন প্রেসিডেন্ট। আমি ব্যাখ্যা দিয়ে বলেছিলাম এই সমস্ত তার গুণাবলীর কথা বলে উনি মহাসচিব হন, তখন আমি ওনার পক্ষে বলেছিলাম এই কারণে ওনার মহাসচিব হওয়া উচিত। কারণ উনি যতগুলি পরীক্ষা দরকার রাজনৈতিক মাঠে, সব পরীক্ষায় প্রথম বিভাগে পাশ করেছেন এবং প্রথম স্থান অধিকার করেছেন। এই যে অত্যাচার, নির্যাতন দেখেন, আজকে রাষ্ট্রপতি উনি মনে আছে চট্টগ্রাম তিনি যাচ্ছিলেন যে রোহিঙ্গা ক্যাম্পের দিকে, কীভাবে মেরে তার কাপড় চোল খুলে গেঞ্জি পরা অবস্থায় কতভাবে ওনাকে নির্যাতন করা হয়েছে। কিন্তু উনি কিন্তু সরকারের কাছে আত্মসমর্পণ করেন নাই বা সরকারের বক্তব্যকে উনি ভয় করেন নাই। এবং অত্যন্ত সজ্জন একজন ব্যক্তি। বলবো কি, আমার জীবনের শেষ দিনের গল্প বলি। সচিবালয়ে ওনার সাথে লাস্ট তিনি অফিসের আগের দিন আমি গিয়েছিলাম, জাস্ট দেখা করতে পারে কথা বলা। উনি সবসময় আমাকে
হাবিব ভাই বল। তো আমাকে বলে হাবিব ভাই কেমন আছেন, বলে আমি আসলাম, আমি আসলাম বলে আসলাম, মনির হক চৌধুরী ছিলেন ওখানে। এই তোমার সাথে ওরা খুব বন্ধু মানুষ, জ্ঞান প্রদান করা যাবে না, এই হবে তুই, সেই হবে তুমি, বলে তুমি কী কাজে আসছো বলো। এই যে সুযোগ ডেকে বলে ও থামান তো, আমার কাছে নিয়ে যান ওকে। আমি এবার হাসটা বলে আসলাম, আপনার এখানে আর আমি আসবো না, আপনার এই মন্ত্রণালয়ে আপনার কাছে আমি আসবো না, আস্তে করে বললাম বঙ্গভবনে যাবো। তো এটা আমার জীবনের একটা কিন্তু ইয়ে। তো যাই হোক, আমি আশা করি উনি এই যে শহীদ রাষ্ট্র জিয়া রহমান মাঝে আসছে না কালকে শপথ নেওয়ার আগে, আমাদের প্রধানমন্ত্রী পরশুদিন আমাদের সাথে প্রোগ্রাম ছিল, প্রধানমন্ত্রী চাঁপাইনবাবগঞ্জ জেলার পাবনা জেলা, প্রধানমন্ত্রী বারবার ওনাকে বলেছেন যে আপনি নিরপেক্ষ থাকবেন, রাষ্ট্রপতি সবার ঊর্ধ্বে। তো উনি বলছেন যে আমি ডক্টর জিয়াউর রহমান এবং ম্যাডাম খালেদা জিয়ার মাঝারি যাব। প্রাইম মিনিস্টার নিষেধ করেছেন যে না, দরকার নেই, আপনি নিরপেক্ষতা বজায় রাখেন। সেই জন্য রাষ্ট্রপতি হওয়ার পরে আজকে গেছেন সাভারে, কিন্তু কালকে কিন্তু শপথ নেওয়ার আগে কিন্তু উনি মাজারে গিয়েছেন। এটা তার আবেগ, এই দলের কারণে, এই ম্যাডামের কারণেই তো আপনার উনি দেশের রাষ্ট্রপতি হলেন, এত অস্বীকার করার উপায় নাই। এখন উনি রাষ্ট্রপতি হয়েছেন, এখন নিরপেক্ষ সভা, রাষ্ট্রের উনি রাষ্ট্রপতি। তো সেই জন্য ওনাকে অনেক কিছু দেখে শুনে চলতে হবে। আমি মনে করি ওনার সাথে কথা বলতে পারেন সব পর্যায়ের মানুষ, সব দল নেতা, দীর্ঘদিন ধরে বিরোধী রাজনীতি করেছেন, প্রধান ভাইয়েরও আলোচনা করে, বিভিন্ন জন আলোচনা করেন ওনার সাথে। উনি চেষ্টা করেছেন সবার সাথে কথা বলে তাদের কথাগুলো শোনা এবং সেই শুনে কথা বলা। তো এই জন্য মনে করি যে এই রাষ্ট্রপতি, আশা করি উনি আল্লাহ ওখানে সেই তৌফিক দান করেন, আমাদের প্রধানমন্ত্রীর সঙ্গে সব কথা বলে সুন্দরভাবে দেশটা পরিচালনা হবে। আমি তার আগামী দিনের সুষ্ঠুভাবে দেশ পরিচালনা করুক এবং আল্লাহ পাক যেন তাকে সুস্থতা দান করেন, তার টার্ম পর্যন্ত, তার পূর্ণাঙ্গ সময়টা পর্যন্ত আল্লাহ পাক তাকে রাষ্ট্রীয় সেবা করার তৌফিক দান করেন। প্রধান ভাই, এই যে শিক্ষক থেকে রাজনীতিবিদ, রাজনীতি থেকে দেশের সর্বোচ্চ সাংবিধানিক পদে মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসীন হয়েছেন, তো এই বিষয়ে আপনার মন্তব্য শুনতে চাই। না, একটা বিষয়ে খুব তো বলছেন উনি অনেক কথা, আমি একটু সংক্ষেপে বলি। যে মানে একজন কি বলে সুনামে আমাদের এলাকার বা বাংলাদেশের একজন কি বলে কালচার্ড ব্যক্তি, উনি হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমার সঙ্গে পরিচয় রাজনীতির কারণে, কিন্তু একটা কথাই যে আজকে বলতে হয়, আমি যখন দিনাজপুর গভর্নমেন্ট কলেজের ছাত্র, আমি ফুটবল খেলতাম, তো গভর্নমেন্ট কলেজের ছাত্র আমি, তো এই ফুটবল খেলা বাদ দিয়েছি খুব মারামারির কারণে। তো ক্রিকেট খেলা চালু হয়েছে, ক্রিকেট টিম বাছাই নোটিশ হয়েছে, তাই আমি ক্রিকেট খেলতে যাই, দেখি নাম লেখাই, এমনি ফিল্ডিং করছি আগে। তো গিয়ে দেখে উনি ওখানে মির্জা ফখরুলের মূল, উনি হচ্ছেন একটা সংগঠক। উনি কিন্তু ইকোনমিক্সের টিচার, জয়েন করছেন, হ্যাঁ, কিন্তু ক্রিকেট সংঘবদ্ধ করতেছেন উনি, হ্যাঁ, সরকারি মহাবিদ্যালয়ের। তো সেই দেখলাম আর কি ওনাকে, আর কি, হ্যাঁ, যে উনি ক্রিকেট সংগঠক, উনি কালচারাল সমস্ত কাজের সঙ্গে থাকতেন। কলেজে পড়ার সময় দেখেছি আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে প্র্যাকটিক্যালি মানে প্যাশেন্স অ্যান্ড টলারেন্স যেটা দরকার রাজনীতি, এটা ওনার পুরোটাই আছে। এবং উনি শুধু শিক্ষক হিসেবে না, উনি জনগণের নেতা হিসেবেও উনি কিন্তু যখন চাকরি ছেড়ে দিলেন, তারপর তো একদম জনগণ সামনে ওনাকে গ্রহণ করলো। আরেকটা বিষয় বলি ওনার সঙ্গে ওনার পরিচয় ছিল, ওনার সঙ্গে আনিসুর রহমান চৌধুরী, আমার আত্মীয়, ঠাকুরগাড়ির লোক, এখন বেঁচে আছেন। 71 সালে যখন তখন তেঁতুলিয়ায় দেখা হয়েছে আমার, আজকে বলতে স্মৃতিচারণ করতে বলতে হচ্ছে, তেঁতুলিয়া মুক্ত এলাকা ছিল তখন, তাই না, সেই তেঁতুলিয়া দেখা হয়েছে। আনিসুর রহমান চৌধুরী ওনারা আমাদের আত্মীয় ভাই, দেখা হয়েছে ওনার সঙ্গে মুক্তিযুদ্ধের সেই সময়কালে, শুরুর প্রাককালে। আজকে আমরা তো প্র্যাকটিক্যালি প্রেসিডেন্ট তো ক্ষমতা খুবই সীমিত, তারপরেও একজন ভালো প্রেসিডেন্ট নিশ্চয়ই জাতিকে, যদিও প্রধানমন্ত্রী শাসিত সরকারের প্রধানমন্ত্রী সব কিছু করেন, দু একটা জায়গায় ওনার অ্যাক্সেস আছে, তারপরও আমি বলবো যে প্রেসিডেন্ট উনি দায়িত্ব পালনে ডেফিনেটলি আমাদের দেশটা আরও ভালো জায়গায় যাবে। আমাদের বাংলাদেশে বর্তমান যে জায়গাটা যেটা প্রয়োজন, একটা সহনশীল রাজনীতি, সেটা কিন্তু পুরোপুরি অ্যাবসেন্ট হয়ে গেছে। বিএনপির রাষ্ট্রপতি নির্বাচনের মানে চয়েসটা আপনার কাছে কেমন লেগেছে? খুবই ভালো। এমনি আমাকে চ্যানেলেতে জিজ্ঞেস করছিল, আমি ডাইরেক্ট নাম বলি নেই, আমি ছিলাম বিএনপি এমপি ছিলেন, যে সামনে প্রেসিডেন্ট কীরকম লোক মনে করেন। তা আমি শুধু বললাম প্রেসিডেন্ট তখন বিভিন্ন নাম আসতেছিল বাইরের, আমি বিএনপির
নিজেদের মধ্যে প্রেসিডেন্ট হওয়ার মতো যোগ্যতা সম্পন্ন লোক আছে, ফলে বাইরে খোঁজার কোনো দরকার নেই। একটু একটু চোখ বুলালে বিএনপি নিজের মধ্যে সেই লোক পেয়ে যাবে। আমি ওনার নাম বলি নাই, কিন্তু আমি ইঙ্গিত করে তখন বলছিলাম, বেশ আগে, 1.5 মাস আগে ঘটনা। তো যাই হোক, তো এটা আমার ধারণা বিএনপির এই সিলেকশন প্রেসিডেন্ট হিসেবে ওনাকে দেন, এটা যথাযথ হয়েছে এবং কারেক্টলি হয়েছে। ফলে আমি এক্ষেত্রে বিএনপিকে মনে করি যে বিএনপি অনেক সংকটের মধ্যেও সংকট উত্তরণের বাস্তবিক পথ বিএনপি গ্রহণ করতে পারবে, আমি আশা করছি আর কি। আমি আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে আপনি কিছুটা বলেছেন যে বিএনপি প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ রাজনৈতিক সহচর এবং 17 বছর যে দুঃসময়, সে সময় তিনি ভ্যানগার্ডের দায়িত্ব পালন করেছেন বেগম খালেদা জিয়া এবং মহাপ্রাচীরের মতো দলকে আগলে রেখেছেন। তো সেটারই কি মূল্যায়ন হলো কিনা, এবং এ ধরনের মূল্যায়নে কি দলের নেতাকর্মীরা উজ্জীবিত হয় কিনা? উজ্জীবিত হয়। তোমার সম্বন্ধে একটু বললেন, পর্যন্ত খেলার কথা বললেন। উনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব হলেন, সম্মেলনের পর উনি আসলেন শ্যামলীতে, ওনার এলাকার লোকজনকে বাসে তুলে দিতে। চিন্তা করেন যে উনি এসে নিজের এলাকার লোকজনকে বাসে উঠিয়ে দিয়েছেন। শ্যামলী এখানে বাস কাউন্টার, ওই এলাকা। তখন উনি হবেন কি হবেন না এমন কোনো কথা ফাইনাল ছিল না। তো তার আগে আমি সালাউদ্দিন কাদের চৌধুরী আমাকে মেসেজ বললেন, ওর বাসায় গেলাম। উনি বললেন যে হাবিব, তুমি একটু গিয়ে ফখরুল ইসলামকে বলো যে উনিই হবেন সিনিয়র যুগ্ম মহাসচিব। তা আমি এবারে ওনাকে বললাম, তো আমার সোর্স কি? আমি সালাউদ্দিন কাদের চৌধুরী বলছেন যে আপনি হবেন। বলেন। এরপরে উনি ভারপ্রাপ্ত মহাসচিব যখন ছিলেন, তখন তো সবাই ভারপ্রাপ্ত বলতেন। আমি কিন্তু একদিন যে ভারপ্রাপ্ত, উনি যেহেতু দিলাওয়ার হোসেন ভাই মারা গেছেন, তখন তো কার্যকরী হওয়ার কথা, আর উনি ফিরে আসবেন না, ভারপ্রাপ্ত দিয়ে যায়, আবার ফিরে আসলে বারমুক্ত হয়। তা আমাদের এখানে যা হোক সাংবিধানিক যেভাবে হোক দলের ব্যাপার সেটা, আমি কিন্তু ওনাকে কোনোদিন ভারপ্রাপ্ত বলতাম না, মহাসচিব বলতাম। অনেকে রাগ করতো আমার উপরে, এই আপনি এটা বলেন কেন? আর উনি তো আর ফিরে আসবেন না, তাতে বলতে সমস্যা কি গেল। উনি যখন মহাসচিব হন তখন বললেন পরীক্ষা পাশ করছে বলে উনি মহাসচিব, তখন অনেকেই ক্যান্ডিডেট ছিলেন। আমাকে তো অ্যাঙ্কর এশিয়ান টেলিভিশন বললো যে হাবিব ভাই বললেন দলে হয়তো অনেকে আছেন, তারা আপনার উপর রাগ করবে না। হ্যাঁ, রাগ করতে পারেন, তারাও তো যোগ্য ব্যক্তি। তা আমার মনে হচ্ছে আমার কাছে গ্রহণযোগ্য। আমি ম্যাডামের পাস বুঝি, আমি উনি ম্যাডাম ওনাকে করবেন। এইবার রাষ্ট্রীয়তা না পর্যন্ত নাম বলেন। আমি এশিয়ান টেলিভিশনে একজন ব্যারিস্টার ছিলেন, একজন সাংবাদিক ছিলেন। এশিয়ানে একদম নাম ধরে বলে কেন করতে হবে, এইটা উদাহরণ দিলাম। এটা যদি 1996 সালে রাজনৈতিক ব্যক্তি উনি যাই হোক, আব্দুর রহমান বিশ্বাস নিয়ে কথা আছে, কিন্তু আব্দুর রহমান বিশ্বাস না হতে যদি অন্য কেউ থাকতো ওই সময় অরাজনৈতিক কোন ব্যক্তি, তাহলে নাসিমের কু কিন্তু সফল হতো। যেমন 2007 সালে ইয়াজউদ্দিন স্যার রাষ্ট্রপতি ছিলেন বিধায়ী, কিন্তু মোগলাসকে এক থাপ্পড় দিয়ে মনোনয়ন সৃষ্টি করা সম্ভব হয়েছিল। আমি উদাহরণ হিসেবে বলেছিলাম যে বিচ্ছুতি থাকলে হয়তো বা সম্ভব হতো, বিচ্ছুতির পর রাতে যাই হোক না কেন। এখন বিএনপির সামনে সংকট আসতে পারে সামনের দিনে। এই সামনের দিকে সংকট আসলে সেই সংকট মোকাবেলা করার জন্য বাইরের কোনো লোক দেওয়া হবে না। তখন নাম আসতেছিল, নাসিমুল করিম নাম আসতেছিল, ডক্টর ইউনূসের নাম আসতেছিল। আমি বললাম বাইরের লোক দেওয়া হবে না, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল আলমগীর একমাত্র পারফেক্ট ব্যক্তি। যদি কোনো ঝড় আসে, সেই ঝড় উনি মানে একবারে বুক চিতিয়ে দিয়ে সে ঝড় মোকাবেলা করবেন, কোনোভাবেই অন্যদিকে যেতে দিবেন না। এই কারণেই তার হওয়া উচিত। এইভাবেই আমি ব্যাখ্যা দিয়ে বলেছিলাম। এখন যে কথাটা বলি, আমাদের বাংলাদেশে যতগুলো রাষ্ট্রপতি হয়েছেন, 75-টা বাদ দিয়ে যদি আমরা ধরি, প্রথম সরকারের নাম হচ্ছে মির্জা ফখরুল আলমগীর, ওটা তো ভিন্ন জিনিস, ওনার কথা তো আলাদা। এরপরে যতগুলি রাষ্ট্রপতি হয়েছে, মির্জা ফখরুল ইসলাম 100টার কাছাকাছি মামলা খেয়েছেন জীবনে। আমি যখন 2015 সালে 12 জানুয়ারি ময়লার গাড়ি ভাঙচুরের মামলা, হ্যাঁ মিথ্যা কত ধরনের মিথ্যা মামলা, আমি সেগুলো বলেছি। এবং আমি যখন জেলে গেলাম 12 জানুয়ারি 2015, সেদিন আমি 160 বছর না 560 বছর জেল দিয়েছিলাম আলালকে। আলাল ভাই তখন সবচেয়ে মামলা বেশি ছিল, সেকেন্ড ছিল মির্জা ফখরুল আলমগীর, থার্ড ছিল অন্য কেউ ছিল। পরবর্তীতে হাবিবিন সোহেলটা ফার্স্ট হয়ে গেল। হাবিব মামলা 450-এর উপরে। তারপর নীরব অ্যানি ট্যানি দিয়ে পরে যে আমাদের আরও সব যারা ছিল ওদেরও মামলা হলো। এতগুলি মামলা খেয়ে বাংলাদেশ ইতিহাস পৃথিবীতে কোনো দলের মহাসচিব এতগুলি মামলা খায়নি।
এই মামলা খাওয়াতে সে চ্যাম্পিয়ন। মহাসচিবদের মধ্যে তুলনা করতে গেলে আর বিএনপি নেতাদের মধ্যে তুলনা করলে ফার্স্ট হয়েছে হাবিবুল নেকার সোহেল। তা এখন কথা হলো যে এর ভিতরে উনি মস্কার নেয়, কিন্তু উনি দলকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য চেষ্টা করেছেন। ইফতার হয়েছেন, আবার গিয়েছেন, আবার এসেছেন, আবার গিয়েছেন। আমার মনেই করেছি যে ওটা আমাদের সেকেন্ড হোম। আমি ওই জেলখানে গিয়েছি কয়েকবার, আসার পরে জিজ্ঞাসা করেছি কোথায় গিয়েছিলেন, এই সেকেন্ড হোমে রেস্টের জন্য গিয়েছিলাম। এইভাবেই উনি দলটাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য উনি চেষ্টা করেছেন। আমরা উদ্বুদ্ধ হয়েছি, দল সংগঠিত হয়েছে, যারই রেজাল্ট তারেক রহমানের নেতৃত্বে। শহীদ রাষ্ট্র জিয়া রহমান নেই, ম্যাডাম চলে গেলেন, তারেক রহমানের উপরে সমস্ত দায়িত্বটা পড়ে গেল। মানুষ বিশ্বাস করেছে তারেক রহমানকে। দেখেন 2/3 মেজরিটি, কত অপপ্রচার জামাত টামাত থেকে শুরু করে মানুষ কিন্তু বিভ্রান্ত হয়নি, মনে করেছে তারেক রহমান আছেন পাশে, তার সাথে সাথে ফখরুল আলমগীরের মতো আরও আমাদের সিনিয়র নেতৃবৃন্দ আছেন। মানুষ কিন্তু সঠিক সিদ্ধান্ত দিয়েছে, রায়টা সঠিক দিয়েছে। যদি বিএনপি নেতারা বিশ্বাসঘাতকতা বেআইনি না করতো, স্বতন্ত্র পার্টি না থাকতো, আমার ওখানে যেমন, তাহলে জামাত 20টা সিটও পেত না। জি, আমরা আসবো আপনার কাছে। প্রথম ভাই, সেটি হচ্ছে যে নির্বাচন যেটা, রাষ্ট্রপতি নির্বাচন যেটা হলো এবং 70 অনুচ্ছেদের বাধ্যবাধকতার কারণে আপনার দলের সিদ্ধান্তের বাইরে যে কাউকে ভোট দেওয়ার সুযোগ ছিল না। তো এই 70 অনুচ্ছেদ নিয়ে আপনার মন্তব্য শুনতে যে এটি আসলে না, একটা বিষয় বলি, তৃতীয় বিশ্বের দেশ, আমাদের দেশের ডেমোক্রেসিটাই তো সেটেল হয় না এখানটায় এই যে পার্লামেন্টটা ক্রিয়াশীল হচ্ছে না, পার্লামেন্টের মধ্যে সহনশীলতা নেই শুরুর থেকেই। পার্লামেন্টটা যদি সহনশীল হয়, তাই না, তারপরে না পার্লামেন্টের সংসদীয় কমিটি 70 অনুচ্ছেদ এগুলি বিষয়। আমি একটা বিষয় বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের দেশে শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর কয়বার হয়েছে, কয়বার হাতে গোনা যায়। আর বাকি সব রক্তাক্ত অভ্যুত্থানের মধ্য দিয়ে হয়েছে, অত প্রতিহিংসার মধ্য দিয়ে হয়েছে, তাই না। 70 অনুচ্ছেদ একটা হচ্ছে অনুচ্ছেদ কি, যে এটা একটা দলের লোক, সে দলের বাইরে ভোট দেবে না। আমি খুব পরিষ্কার করব, একটা লোক দলের পক্ষে দলের মার্কা নিয়ে ভোট করবে, ভোট করে সে পার্লামেন্টে যাবে, যাওয়ার পরে কেন সে দলের সভাপতির বাইরে ভোট দেবে? কি এটা কি এটা তো রাজনীতিতে ভালো মেসেজ দেয় না তো। হ্যাঁ, যদি এরকম হয়, যেমন ধরেন যখন বাকশাল হয়, বঙ্গবন্ধু সময় বাকশাল হয়, সে বাকশাল আইন যখন পাশে, তখন কয়েকজন বিরোধিতা করছিল, ব্যারিস্টার মাইনুল, তাই না, বদরুল সিদ্দিকী, হ্যাঁ, এটার বিরুদ্ধে ছিল আর কি, ভোট 2-3 দেয় না, এরকম হয়েছিল। যাই হোক, তারপর তো শুধু টেকে নেই, সে আরেকটা আলোচনা। একটা হচ্ছে যে দলের বাইরে মৌলিক কোনো নীতিমালা যদি নিতে চায়, এখন গভর্নমেন্ট ধরেন এটা আছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এখন গভর্নমেন্ট মনে করে না এটাকে ইসলামিক বাংলাদেশ করতে হবে, এই আইন পাস করে ফেলতে হবে। তো সেই ক্ষেত্রে তাহলে সেই মেম্বারটার 70 অনুচ্ছেদ ভায়োলেট করার তার সুবিধা থাকা উচিত। আমি বলছি যে এখন যেভাবে ডিমান্ডটা করা হচ্ছে, তাই না, এটা কোনো ডেমোক্রেসির সুস্থতার জন্য না। আপনি জানেন ভারতের মতো দেশে এতদিন ধরে প্র্যাকটিস হচ্ছে ডেমোক্রেসি, সেখানটা তো টাকা দিয়ে ভোটকে পার্লামেন্টের এমপি কেনা হচ্ছে, পিবি নরসিংহার হতো, সেই টাকার এই সহ দেখা দিচ্ছে যে কীভাবে থাকতে হয়েছে তাকে। তার ফলে এই বিষয়গুলি বাংলাদেশের এখনই আমাদের বাংলাদেশটাকে পার্লামেন্টে ক্রিয়াশীল হোক। সাম্প্রতিক নজির হচ্ছে পশ্চিমবঙ্গে, হ্যাঁ, তৃণমূল কংগ্রেস, মানে পুরা দেখেন পুরো দলটাই বুঝছে না, এটা ভিন্ন দল রেস্টুরেন্টে চলে গেল। ফলে এইগুলি ডেমোক্রেসি আমাদের পৃথিবীতে এমনি বলি। আর আরেকটা বলি আপনাকে, সুইডিশ ভিত্তিক একটা সংস্থা অলরেডি জরিপ করে দেখিয়েছে 70% পৃথিবীর জনসংখ্যার 70% মানুষ ডেমোক্রেসির বাইরে। নামটা ডেমোক্রেসি, যেমন দিনের ভোট রাতে হয়, ঠিক ওই রকম ডেমোক্রেসি আছে, কিন্তু ডেমোক্রেসি নাই। এটা আপনি যদি রাশিয়ার কথা বলেন, দেখুন বিরোধী দলের নেতাকে কি পয়জন খাওয়া ফেললো। যদি চায়নার কথা বলেন, এরকম সংখ্যাগরিষ্ঠ দেশে ডেমোক্রেসি আছে, আপনি হোল মিডল ইস্টের দেশগুলিতে, কিন্তু ডেমোক্রেসি নেই। তাহলে প্র্যাকটিক্যালি আমরা যেখানে ডেমোক্রেসিকে শক্তিশালী করতে পারছি না, ডেমোক্রেটিক প্রসেসটাকে যেখানে ক্রিয়াশীল করতে পারছি না, সেইখানটায় এই ধরনের কথা বলে এটা তো কোনো ভালো ইঙ্গিত না। আরেকটা বিষয় আমি দেখতে পেলাম আজকে বোধহয় ইউটিউবে দেখলাম, বোধহয় একটা দল বোধহয় সেই শপথে যায়ই নেই, না ইতে যায় নেই, ওই কী যেন কয় প্রেসিডেন্টের যে হলো অনুষ্ঠান, সেখানে যায় নেই, বয়কট করছে শপথ অনুষ্ঠান। যাওয়া উচিত ছিল সবারই। এগুলি বয়কট করে কোনো ভালো মেসেজ যায় না বাংলাদেশে। হ্যাঁ, ভালো মেসেজ যায় না। তাহলে আজকে এই জায়গায় এই 70 অনুচ্ছেদ নিয়ে এত কথা বলে তো লাভ নেই। মূল কথাটা হচ্ছে যে আমরা এমনি তো এখানটায় যে বিপ্লবটা হয়ে গেল, যে অভ্যুত্থানটা হয়ে গেল, বুঝলেন, পৃথিবীতে অভ্যুত্থান আসতে আপনার দেখেন রুশ বিপ্লব, সমাজতন্ত্র বিপ্লব যেটাকে বলি, অভ্যুত্থান আসতে আপনার খোমেনি বিপ্লব, শিয়া বিপ্লব যেটাকে বলি। শিয়া বিপ্লবে প্রথম লিবারেলরাও ছিল, বনি সদরের মতো লোকরাও ছিল, আস্তে আস্তে সবাই ক্লিন করে দিয়ে একবার কর্তৃত্ব নিয়ে ফেলছে। রুশ বিপ্লবে লেনিন মারা যাবে, স্টালিন তো 30 লাখ কুলাককে হত্যা করে ফেলছে। আজকে চীনের কালচারাল রেভলিউশন, এখানটায় এরকম মারাত্মক নির্যাতনের ঘটনা ঘটছে, যার কারণে মাদাম চিয়াংচেক সেও হয়েছে। আজকে বাংলাদেশে যেটা হলো ফরাসি রেভলিউশন একটা আছে, সাম্যবতী স্বাধীনতা। বাংলাদেশে কী হলো এটা?
তাহলে বাংলাদেশের যদি এটা যে গণতান্ত্রিক রেভলিউশন হয়, গণতন্ত্রের জন্য যদি হয়, তাহলে এখানটায় আপনি ইচ্ছা করলে তো একটা মতকে জ্যাক করতে পারেন না। আজকে আওয়ামী লীগ যেভাবে দেশটা চালাতে চাইছে ডেমোক্রেসির নাম করে, বিএনপি জামাতকে একদম নির্বাচনের বাইরে রেখে যেভাবে চালাতে চাইছে, আজকে বিএনপি জামাতকে একই রাস্তা অনুসরণ করছে না। আজকে এই যে আওয়ামী লীগের তার ফাঁসি 5 বার করে হোক, সমস্ত লোক ট্রায়াল হোক, কিন্তু এই যে নির্বাচনের বাইরে ফেলে দেওয়া, আপনি আন্দোলনে পরাস্ত করছেন, মুসলিম লীগ আন্দোলনে পরাস্ত হয়েছিল, নির্বাচনে পরাস্ত রুট আউট হয়ে গেছে। এসএস সাহেবকে আমরা এই হাবিব ভাই আছে, আমরা একই সহযোদ্ধা নেতৃত্ব দিয়েছি আন্দোলনে। এসএস সাহেব ইলেকশন করছে, উনি একই 5টা সিটে জিতছে জেল থেকে, তারপরে আস্তে আস্তে জাতীয় রিস্কিউ হয়ে গেছে। তাহলে আপনি এই যে ফোর্সটাকে আপনি নির্বাচনের বাইরে ফেলে দিলেন, আজকে আওয়ামী লীগের রাজনীতি করার তো ওই জায়গায় তোরা স্বার্থ খুঁজে পাচ্ছে, যেমন তো ভোটই তো করতে দেওয়া নাই, এবং যার কারণে এই যে ভোট করতে দেওয়া নাই, এইটা কিন্তু উঠবে। আপনি ডেমোক্রেটিক যদি রেভলিউশন বলেন, তাই না, তাহলে আপনাকে আপনাকে এই রাইটটা দিতে হবে। হ্যাঁ, আপনি যারা ক্রিমিনাল তাদেরকে সাজা দিয়ে দেন। আজকে বিএনপিকে যে উনি বললো 70টা 80টা 100টা করে মামলা দিয়ে বিএনপিকে খালি নাস্তানাবুদ, আমরা তো দেখছি নাস্তানাবুদ করছে ফর নাথিং। আর সেখানে তারা ক্রাইম করছে, সেই ক্রাইমটাকে ফেস করার জন্য আইনগতভাবে আপনি নিতে পারলেন না, সাহস শক্তি নিতে পারলেন না। তাহলে এই যে নিতে পারলেন না নিতে পারার কারণে ক্ষতিটা কি হলো জানেন? ক্ষতি হয়ে গেলো আজকে আপনার তৌহিদ জনতার নামে যারা মুখ তাদের কাছে মাথা নুয়ে দিচ্ছে তো গভর্নমেন্টকে। আজকে ব্রাহ্মণবাড়িয়া পুলিশ লাইনে সেই কনসার্ট করতে জানে আক্রমণ করছে, এবং পরে পুলিশকে গিয়ে ড্যান্ডার করতেছে, কিশোরগঞ্জে বন্ধ করে দিচ্ছে। আজকে দেখলাম নৌকা বেঁচে তারা করতে দেবে না। এই যে আপনি ডেমোক্রেসির যে প্রসেসটাকে যে আপনি এনহ্যান্স করলেন না, ডেমোক্রেসি কাউকে গলা ধাক্কা দিয়ে কেটে মেরে না, সকাল বিকাল জবাই করে না, ডেমোক্রেসি সবাইকে চর্চা করার সুযোগ দিয়ে আপনি আইনের মধ্যে ফেলে দেন। জিয়াউর রহমান উদাহরণটা নেন না কেন? বাকশালের মতো একটা দল করার পর ব্রুটাল করার পর জিয়াউর রহমান কত দ্রুত সেখানে আর্মির মধ্যে অভ্যুত্থান, আমরা 17 নম্বর করছি, গণবাহিনী ছিল আমাদের, আরও বাহিনী ছিল, আওয়ামী লীগের 7টা এমপি মারা গেছে, অস্ত্র ছিল, খুব দ্রুত জিয়াউর রহমান এসে বুঝি না বাম ডান সবাইকে রাজনীতির মধ্যে ফেলে ঢুকাই দিচ্ছে না। তোয়া সাহেব এমপি হয়েছে, সাহায্য হয়েছে, অসুবিধা কি? আপনাকে তো স্পেস দিতে হবে সবাইকে রাজনীতি করার, সেইখানটায় ফেল। হ্যাঁ, উনি বেঁচে থাকলে পরিস্থিতি আরেকটা আলোচনা, কিন্তু বাট তাড়াতাড়ি বিষয়টা সলভ করে ফেলছে। বর্তমান সময়ে আমাদের এইখানটায় এই আন্দোলনের পরে বিষয়টা আনসলভ হয়ে গেল, এবং এই কারণে এখানটায় কিন্তু আপনার আজকে ইন দ্য নেম অফ তৌহিদি জনতা অথবা আরও অনেক কিছুর কাছে সরকারকে মাথাটা নয় দিতে হবে, যেটা জাতির জন্য মারাত্মক বিপজ্জনক হয়ে যাবে। আমি আইনের শাসন বলেন, আপনি পার্লামেন্টকে কার্যকর করা বলেন, কোনোটাই সম্ভব হবে না। সরকার সেই দিকটা যত তাড়াতাড়ি খেয়াল করবে তত মঙ্গল হবে। আজকে দেখেন, আমি খেয়াল করছি সরকারের লোকদের, চিফ সাহেব বললো কি গ্যাস ইন্ডিয়া পাঠিয়ে দিচ্ছে শেখ হাসিনা, ওইটা বিদ্যুৎ নাই, তো সব আওয়ামী লীগ পর দায় চাপাই দিয়ে, তাই না, আপনি আপনার কৃতজ্ঞতা রক্ষা করতে পারবেন না। তো আওয়ামী লীগ যে অকামটা করছে, জোর করে চালায়, কিছু হলে কয় বিএনপি করে, তো শেষ কিন্তু রক্ষা হয় নাই। আজকে একই কাজটা বিএনপি করতে যাচ্ছে, সমস্ত মন্ত্রীদের মুখে একই আওয়াজ, গ্যাস নাই কেন, এটা আওয়ামী লীগ। আপনি চুক্তি করলেন কেন আমেরিকার সঙ্গে? এরকম কারোর কাছ থেকে কিনতে পারবেন না। হোয়াই ইউ আর ইন্ডোর্স দিস চুক্তি? কয় আপনি করেন নাই, তা আপনি করেন, আপনি মানছেন কেন? আপনি পার্লামেন্টে আলোচনায় দেন, পাবলিক অপিনিয়নে দেন যে চুক্তি পাবলিক চায় কিনা। আমরা আমাদের ইচ্ছা মতো আমরা গম কিনতে পারবো না, আমেরিকার কাছে কিনতে হবে না, ওটা মধ্যপ্রাচ্য শেষ করে দিচ্ছে আমেরিকা, ওটা মুসলিম বিশ্ব শেষ করে দিচ্ছে। আজকে সেই আমেরিকার কাছে দাসখত দিয়ে আমাকে দেশ চালাইতে হবে। হ্যাঁ, রাজনৈতিক স্পেস না থাকে, সেক্ষেত্রে উগ্রবাদীরা সেই জায়গা দখল করে এবং সরকার তাদের কাছে মাথা নোয়াতে বাধ্য। তো এই বিষয়টি নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। প্রধানভাবে কথাটা তো যথার্থই বলেছেন। এর আগে তো আমরা এই কথাটা আওয়ামী লীগের আমলে বলতাম যে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হলগুলোতে ছাত্রদলকে বা অন্যান্য সংগঠনকে মিছিল মিটিং করতে না দেওয়ার কারণে এখানে শিবির উত্থান হবে, আর রাজনৈতিক দলগুলিকে যদি স্পেস দেওয়া না হয় তাহলে এখানে মৌলবাদীদের উত্থান হবে। তাই তো হয়েছে। এই বিশ্ববিদ্যালয়গুলি যখন ছাত্রদল ক্যাম্পাসে যেতে পারতো, অন্য সংগঠন যেতে পারতো, তাহলে এই যে পরবর্তী সময় সব শিবির, গুপ্ত শিবির সব হয়ে গেল বড় ছাত্রলীগ, হেলমেট মাথায় যে ছাত্রলীগের সাথে মিছিল করতে পিটাতো, নির্বাচন সব এক হয়ে গেল। ওই ছাত্রলীগ আর ছাত্রলীগ নাই, ছাত্রলীগকে ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো ছিল না, গেল কোথায়? সব হয়ে গেছে শিবির, গুপ্ত। ঠিক এখনও যদি স্পেস না পায় হবে যে আওয়ামী লীগের ক্ষেত্রে একটা বক্তব্য হলো এই যে ওরা এত বেশি অত্যাচার করেছে, মানুষকে নির্বাচন থেকে দূরে থাকতে বাধ্য করেছে, ভোটারবিহীন সংস্কৃতি করেছে, ভোট রাতে করেছে, ভোট চুরি করেছে, দিনই বেলা ভোট মেরেছে, মানে এত অনিয়ম যে কোথাও আমাকে নির্বাচনে হারার জন্য যা সব দিক থেকে আমার দলের বিশ্বাসঘাতকতা, স্বতন্ত্র প্রার্থী, এক্স এমপি নিজের সেন্টারে স্বতন্ত্র দান করে রাখলেও হলো মার্কা, তাকে ভোট দিল 550, আমি ফেলাম 1100, আর যা আমাদের দাঁড়িপাল্লাকে দিল 1750।
সেন্ট্রাল কমিটির নেতা, তার বিরুদ্ধে এখন কিন্তু ব্যবস্থা হয়নি। এবং তার সাথে যা ছিল আগের সব প্রেসিডেন্ট সিটে যারা ছিল সব মিলে ভোট করে দাঁড়িপাল্লার এইরকম। তারপর টাকা দিয়ে ভোট কিনলো, আপনার হলো কিনলো প্রিজাইডিং অফিসার, অ্যাসিস্ট্যান্ট পুলিং অফিসার, বিভিন্নভাবে টাকা দিয়ে ভোট কেনা করা, রাত্রির বেলা তারা সিল মেরেছে। ঠিক তেমনিভাবে আওয়ামী লীগ এমন কোনো অরাজনৈতিক কর্মকাণ্ড করেনি, শুধু ক্ষমতা থাকার জন্য যা মানে এই কাজগুলি করেছে। করে কি হলো, শেষ পর্যন্ত দেশ ছাড়া হয়ে গেল। কি না ছিল বলুন তো? সেনাবাহিনী ছিল, র্যাব ছিল, সোয়ার ছিল, বিজেপি ছিল, পুলিশ ছিল, আনসার ছিল, বাইতুল মসজিদ ইমাম ছিল, শিল্পী ছিল, সাহিত্যিক ছিল, ক্রিকেটার ছিল, সমাজসেবক ছিল, তারপর কী বলে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ছিল, ইঞ্জিনিয়ার অ্যাসিস্ট্যান্ট ছিল, কেজিবি ছিল, সবই তো তাদের। কেউ কি আগাতে গিয়েছে? যখন মার্চ করলো এর থেকে শাহবাগ থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের দিকে, তখন তো তাকে সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হলো আপনার হাতে আছে 35 মিনিট, কী সিদ্ধান্ত নেবেন? জীবন দেবেন না দেশ ছেড়ে যাবেন? কেউ বললেন আমরা আসি। চারিদিক থেকে যে স্রোতের মতো আসতো, আমরা ততক্ষণ পর্যন্ত টিকায় রাখবো, ততক্ষণ থাকে না, কেউ থাকে না। পাবলিক সেন্টিমেন্ট তার বাইরে চলে গেছে। আমরা বিএনপি তারেক রহমান দেশে ফিরে আসলেন, আল্লাহ রহমত। যে উনি যদি 25 তারিখে সিদ্ধান্ত না নিয়ে যে 5 তারিখে নিতেন, ম্যাডাম তো নির্ধারিত দিনে চলেই যেতেন। উনি কি সঠিকভাবে আসতে পারতেন? কীভাবে আসতে পারতেন জানি না। তারপর ম্যাডাম চলে গেলেন এবং উনি আসলেন, লক্ষ লক্ষ মানুষের সমাবেশে কী বললেন যে আমি প্রতিহিংসা রাজনীতি করবো না, সামনের দিকে দেশটাকে এগিয়ে নিতে চাই। সেভাবে উনি আগাচ্ছেন। কারোর প্রতি ওনাকে যারা মেরেছে, আহত করেছে, আরাফান কোকে যারা অত্যাচার করেছে, সবই তো জানেন উনি, কিন্তু উনি তো প্রতিশোধ নিতে যাচ্ছেন না। এইটা হলো রাজনীতি। দেশটাকে সামনে এগিয়ে নিতে চাচ্ছেন, কিন্তু এক শ্রেণীর বিশেষ বিরোধী দল যারা এই যে বিএনপির ভোটে আর আওয়ামী লীগের ভোটে যারা এমপি হয়ে এতগুলি আসন পেয়ে তাদের শক্তির মদপত্ততা, তারা আর ক্ষমতাকে মানে শক্তির ইয়েটাকে ভারসাম্য রাখতে পারছে না। তারা মনে করছে আমরা এতগুলি আসন পেয়েছি, ধাক্কা দিলে চলে যাবে। কথা কি যে 36 ঘন্টায় 36 দিনে আওয়ামী লীগকে ভারতে পাঠিয়েছি, বিএনপিকে 6 ঘন্টায় তাড়াবো। সাহস কত বড়! যারা দেশের স্বাধীনতা বিশ্বাস করে না, স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেনি, এই যে অবস্থাটা হচ্ছে। এই জন্য বলবো, এই আওয়ামী লীগ যদি নির্বাচনের মাঠে আসতো, তাহলে যে আমাদের সিট তো বিএনপি ভোট না দিলে এমনিও 20টা বেশি পেত না। আর আওয়ামী লীগ যদি ভোট করতো, আওয়ামী লীগের ভোটে জিততো না। তো ওপেন করে দিলেও কিন্তু আওয়ামী লীগ এমপি ইলেকশন করার লোক খুঁজে পেত না, আসতেই না হতো। হ্যাঁ, আসতেই না। এবং একবার এই নির্বাচনের মধ্যে তার নাই হয়ে যেত। মাঝখান দিয়ে এই যে বিএনপি জামাত এই সিটগুলি তারা পেত না। এই জন্যই বলি যে আওয়ামী লীগ অপকর্ম করেছে, আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছে তারা বিচারে হতে আসবে, অবশ্যই আসবে। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু নিষিদ্ধ করে নেই। আওয়ামী লীগের রাজনীতি আপাতত কার্যক্রমের উপরে নিষেধাজ্ঞা দেয়, মানে কার্যক্রম আপাতত তাদের কর্মকাণ্ডের উপর নিষেধাজ্ঞা, রাজনীতি নিষিদ্ধ করে নেয়। তো সেজন্য বলবো যে আওয়ামী লীগের এর ভিতরে কাপুরুষ যে তারা, আমি তো বারবার বলতাম 75 সালের 15 আগস্টের ঘটনার পর কোনো কাপুরুষ আসতে দেয়নি। 32 নম্বরে 36 ঘন্টা লাশ পড়েছিল, কেউ দেখতেও আসেনি। এই কাপুরুষরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র লীগ যখন ক্যাম্পাস দখল করে ছাত্রকে আসতে দিত না, মারপিট করতো, পরীক্ষার হল থেকে নিয়ে যেত, তখন আমি বলতাম শুধু একটা ঘোষণা আসুক যে আগামী নির্বাচন নির্বাচনের তৎপরতার অধীনে হবে, তাই আর এই আন্দোলন আর এই অত্যাচার হবে না, অর্ধেক হল থেকে চলে যাবে। এই অবস্থা হলো তো তাই। কোথায় গেল ছাত্রলীগ? ঢাকা বিশ্ববিদ্যালয় দুর্গের গেট খুলে যাবো না, গেল কোথায়? নেই যারা। তো এই জন্য বলি যে এই বর্তমান আওয়ামী লীগ যারা আছে এত ভীতু। এই যে 15ই আগস্ট 500 লোক অ্যারেস্ট হতো, কী ছিল? আমরা জেলে যাইনি? আমাদের হাজার হাজার লোক আমরা জেলে গেছি, লক্ষ লক্ষ মানুষের নাম মামলা। আমাকে যে কেউ আবার ধরে নিয়ে গেছে, টকশো থেকে ধরে নিয়ে গেছে, এই সেই ওই দিনে গেছে আপনার টকশোতে, ওখান থেকে ধরে নিয়ে গেছে, এই সেই ওই দিনে টকশোতে গেছে। তো এরা এত ভয় কেন? এরা প্রত্যেকে ইন্ডিভিজুয়ালি সব অপকর্ম করছে। অনেকে সম্পদের পাহাড় করছে, অনেকে এলাকার লোকের উপর নির্যাতন করছে। আর এদের করে জনগণের কাছে গ্রহণযোগ্যতা এই কারণে, আমরা বিএনপি যখন আমরা পালিয়ে থাকতাম বা বিভিন্ন জায়গায় আত্মগ্রহণ যেতাম, মানুষ হাতুড়ে গ্রহণ করতো। আওয়ামী লীগে তো যাওয়ারও জায়গাটা নেই, মানে এমন কোনো জায়গায় নাই যে জায়গাটা তারা অপকর্মটা করেনি। সেজন্য মনে করি এই যে অভ্যুত্থানটা যদি বিএনপির নেতৃত্বে শুরু হতো, তাহলে বিএনপি একটা সিদ্ধান্ত নিতে পারতো।
কিন্তু অভ্যুত্থানটা হয়েছে, ছাত্ররা আছে, বিভিন্ন দল আছে। বিএনপি যদি একটা স্পেস দেয় তাহলে সব লোকগুলো হুমড়ি খেয়ে পড়বে যে বিএনপি আমাকে আঘাত করেছে। অথচ তারা কিন্তু ভিতরে ভিতরে আঘাত করেছে, যা আমাদের বহু জায়গায় ওপেন তারা জয়েন করেছে, তারা কোনো মামলা দেয়নি। আপনি দেখেন সারা বাংলাদেশে জামাত কিন্তু আওয়ামী লীগের লোকজনের মামলা দেয়নি, বরঞ্চ বিএনপি বা সাধারণ জুলাই মামলা দিলে ওদেরকে বলছে কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, এই করে 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 এটা করেছে। তাই বলি যে হ্যাঁ, আওয়ামী লীগের সাহস করে আসে, 15 আগস্ট তারা আসলো না, নূরুল দিবসে আমি তো জ্বলন্ত সাক্ষী। সেদিন কিলো এর আগের বছর সেদিন আসতো 500-1000 ছেলে আসতো, গ্রেপ্তার হতো। হ্যাঁ, স্বৈরাচার নিপাত যাক, গণতন্ত্র মুক্তিবাগ পৃথিবীর ইতিহাস সবচেয়ে বড় কবি, স্বরচিত কবিতা নিজের বুক এবং পিঠকে পোস্টার করেছিল না, তার ট্রাম্পের ছবি নিয়ে আসলো, ট্রাম্পকে পিটাবে পুলিশ, বলে ও বাবা ট্রাম্প, আমরা তো আপনার পক্ষের লোক, দেন আমাদের কীভাবে আপনার ছবিকে পিটাচ্ছে, আপনার ছবি রাখার জন্য আমাদের পিটা। এই যে কাপুরুষতা এবং কূটকৌশল, এই কূটকৌশল থেকে আওয়ামী লীগকে বের হয়ে আসুক। এখন যদি বলে সরকার যে আওয়ামী লীগের রাজনীতি করতে পারবে, বলেন তো প্রেসিডেন্সিয়াল কী হবে? একদিন কি বলবে আমি প্রেসিডেন্ট হব? অথচ একটা কমিটি তারা কত চেষ্টা করে, কিন্তু এখন দিলে একজন প্রেসিডেন্ট একজন সেক্রেটারি বলেও দাও, তাও আমার মনে হয় তারা বাংলাদেশে আসতে পারে। কারণ মানুষ জনরোষ এখন শেষ হয়নি, এখনও প্রায় 20,000 আহত, তারা এখন কাতরাচ্ছে, প্রায় 1,500 মতো শহীদ হয়েছে। এর জবাব দিতে হবে, এই লাশের হিসাব দিতে হবে, রক্তের জবাব দিয়ে আওয়ামী লীগ থেকে করতে পারে, করবে, সমস্যা নেই। একটা পর্যায়ে তবে এত তাড়াতাড়ি কেবল তো 2 বছর গেল। জি, প্রথম ভাই আপনার কাছে আসছি, সেটা হচ্ছে যে আপনি হাবিবের আলোচনায় বলতে পারবেন। আরেকটি প্রশ্ন সেটি হচ্ছে যে সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী গতকালকে 4 জন মন্ত্রী এবং 2 জন প্রতিমন্ত্রী নতুন নিয়োগপ্রাপ্ত হয়েছেন। সব মিলিয়ে এখন সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী 52 জন, মন্ত্রী মর্যাদায় এবং প্রতিমন্ত্রী মর্যাদায় আছেন 12 জন উপদেষ্টা, প্রধানমন্ত্রী বিশেষ সহকারী আছেন 5 জন। তো এই যে আপনার মন্ত্রিসভা, এটা নিয়ে আপনার মন্তব্য শুনতে চাই। প্রথমে একটা বিষয় বলি, ছোটোবেলায় ওই যে পিলার বানান, যে PILA, মানে আরেকটা এল তো পোক্ত হওয়ার জন্য, পিলারটা শক্ত হওয়ার জন্য। তো প্রথমে একটু যে এই যে পররাষ্ট্রমন্ত্রী যিনি হয়েছেন আর কি, হ্যাঁ, উনি তো কেয়ারটেকার গভর্নমেন্টের আমলে ছিলেন, সরি ইন্টারিম গভর্নমেন্টের আমলে ছিলেন, তাই না? উনি তারপর কেন ওই জায়গায় আসলেন? বিএনপি তাকে সাধারণ নিয়ে আসলো না, উনাকে কোনো কর্নারের পক্ষ থেকে উনি এখানে ইন করলেন, এটা আমি ঠিক বোধগম্য না। এই কারণে আমার মনে হয় যে সরকার খুব সতর্কতার সঙ্গে, সরকার প্রধান যিনি আছেন আর কি, প্রধানমন্ত্রী, উনি প্রথম তো একটা এল দিছিলেন ওই জায়গায়, বুঝলেন, থেকে শক্ত হয়নি, ওই কারণে আরেকটা প্রতিমন্ত্রী দিয়েছিলেন, মানে 2টা এল দিয়ে এবার পিলারটা শক্ত করছেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী জায়গাটা। আর বাকি এমনি বিষয়ে একটা বিষয় পরিলক্ষিত হচ্ছে, সেটা হচ্ছে যে আমার ধারণা খুব বড়, মানে মন্ত্রী পরিষদ উপদেষ্টা সব মিলে অনেকটা বড় বহর হয়ে গেছে আর কি। এই বড় বহরকে পরিচালনা করার ক্ষেত্রে মানে সরকারকে যিনি পরিচালনা করবেন, আমাদের বিশ্বাস কিছুক্ষণ আগে আমরা যে আলোচনা করলাম, উনি অনেক সংকটের মধ্যে এই দলটাকে উনি কিন্তু মারাত্মকভাবে কী বলে যে সংঘবদ্ধ রেখে পরিচালনা করেছেন। মির্জা ফখরুল ইসলাম উনি প্রেসিডেন্ট হয়েছেন, ওনাকে ধন্যবাদ দিই। কিন্তু আজকে এই দলটাকে পরিচালনার ক্ষেত্রে যখন ক্ষমতায় থাকে, তখন কিন্তু অনেক নিউ ফ্রেন্ডস ক্ষমতার সঙ্গে, সবসময় ক্ষমতার সঙ্গে নতুন বন্ধু চলে আসে সমস্ত ক্ষেত্রে। ফলে এইটার ক্ষেত্রে বিএনপি একটা প্রবলেম ফেস করতে হবে। এমনি মন্ত্রী পরিষদটা বড় হয়েছে, তাই না? ফলে সেই জায়গায় দেশের সমস্যা, মানুষের সমস্যা অনেক আছে, কিন্তু সেই সমস্যা মোকাবেলা করার জন্য এখনও সরকারের পক্ষ থেকে, হ্যাঁ, সরকার কিছু কিছু পদক্ষেপ নিয়েছে তার ঘোষিত কর্মসূচি নিয়ে, কিন্তু যেমন বিশেষ করে বিদ্যুতের মানুষ মারাত্মক সাফার, ইতিমধ্যেই অফিসে পর্যন্ত আক্রমণ হয়ে গেছে বিদ্যুৎ নিয়ে। কারণ বিদ্যুতে আমরা অভ্যস্ত, আমরা তো ছোটোবেলা হারিকেনে পড়ছি, কুপিতে পড়ছি, কথা বুঝছেন? আমাদের ছেলেরা তো এখন তো ইলেকট্রিসিটি চলতেই চায় না। এই অবস্থা দাঁড়িয়ে প্রাইম যে সমস্যাগুলি আছে এখানটায়, আপনি জানেন বাজার দর, এই মাঝখানটায় তো পেঁয়াজের দাম তো এইরকম হাই উঠলো। এখন তো যাই হোক, ইন্ডিয়া থেকে আইনে পেঁয়াজ, তারপরে আপনার কি যেন টমেটো আইনে একটা কোনো রকমের ঠেকা দিছে। আমাদের তেলের সমস্যা, ডিজেলের সমস্যা, আমাদের গ্যাসের সমস্যা মারাত্মক। এই যে একটু আগে আলোচনা করলাম, এই যে গভর্নমেন্ট যে আমেরিকার সঙ্গে এই যে চুক্তিটাকে ওন করছে, দায়িত্বটা নিয়ে, এখন চুক্তির দায়টা নেয় না, কিন্তু দায়িত্বটা নিয়ে এই যে আমেরিকা চুক্তি, আমি ইচ্ছা করলে গ্যাস বাইরের থেকে নিতে পারবো না, ইচ্ছা করলে তেল বাইরের থেকে আনতে পারবো না। মানে এই যে অবস্থাটা, এই অবস্থায় আমাদের এই দেশটা 18 কোটি লোকের দেশ, 8th লার্জেস্ট, 8ম বৃহত্তম দেশ জনসংখ্যার দিতে বাংলাদেশটা, এই 55,000 বর্গমাইল দেশটা, এই লোকগুলি থেকে খাওয়া পড়া চলা বিশাল একটা বিষয়। তো সেই জায়গাটায় গভর্নমেন্ট কী ইনিশিয়েটিভ নিবে? আমার ধারণা আমেরিকার সঙ্গে চুক্তি বহাল রেখে সরকার জনগণের এইগুলি পূরণ করতে পারবে না, জিনিসপত্র দাম আরও বেড়ে যাবে। এমনি তো গম কিনছে যে মাঝখানটায় আমেরিকার কাছ থেকে গম আনছে দাম বেশি দিয়ে, অনেক
পার কেজির দাম বেশি পড়ছে। তাহলে এইগুলি আসলে আমাদের উচিত সরকারের। মালয়েশিয়ার মতো দেশ চুক্তি বাতিল করে দিচ্ছে গভর্নমেন্ট। কেন গভর্নমেন্ট শুধু অ্যাডামেন্ট, গভর্নমেন্টের সিট দ্বারা সোজা করে দাঁড়ানো উচিত। এই দেশটা মুক্তিযুদ্ধের মধ্যে দিয়ে এখানে দাঁড়াইছে, সব মুরব্বীদের আমেরিকা বলেন, সৌদি বলেন, সব রক্তচক্ষু উপেক্ষা করে। আপনার 75-এর 15ই আগস্টের পরে সৌদি আরব সব মিডিয়া আমাদেরকে, ইরাক বাদ দিয়ে আমাদেরকে সমর্থন দিচ্ছে, রিকগনিশন দিচ্ছে, স্বীকৃতি দিচ্ছে। চীনও 75-এর পরে স্বীকৃতি দিচ্ছে। ফলে আমরা তো জানি আমরা অনেক প্রবলেম ফেস করে আমরা এই জায়গায় এসেছি। ফলে আমি মনে করি সরকার এখানটায় নত জানো না, কারো প্রতিই না, মাথার সিট দ্বারা সোজা করে আমাদের স্বার্থটাকে, বাংলাদেশ ফার্স্ট বলতেছে না, বাংলাদেশের স্বার্থকে প্রধান রেখে সরকার এই বিষয়গুলো মোকাবিলা করা উচিত। আর এখানটায় শুধু স্লোগান দিয়ে তো লাভ নাই, শুধু কথা বলে লাভ নাই। সরকারকে তার দায়িত্বটাই পালন করতে হবে, তাকেই করতে হবে, এর জবাব দিয়ে সরকারকেই করতে হবে, আমাকে না। আমি তো অপোজিশন রাজনীতি করি, আমি তো কথা বলবোই, কিন্তু সরকার যেহেতু তার দায়িত্বটা পালন করতে হবে, অনেক সংগ্রামের পর আজকে যে ক্ষমতায় এসছে, ফলে সরকারের আমার ধারণা নাক কান চোখ খোলা রেখে সরকারের পদক্ষেপ নেওয়া উচিত। কারোর প্রতি বিশেষ মহনা, কে কি মনে করলো না, এটা সাবজেক্ট না। আজকে কথা আছে অনেকে যে আমেরিকা যদি অসন্তুষ্ট হয় তাহলে আমার কি হবে, হোক না অসন্তুষ্ট। আজকে আমেরিকার সঙ্গে ফাইট করতেছে না একলা ইরান, ফাইট করতেছে তো। তার ফলে সেই জায়গায় আমি ফাইট না, আমি কোনো যুদ্ধ চাই না কারোর সঙ্গে, মারামারি চাই না, কিন্তু আমি আমার ন্যায্যতার ভিত্তিতে আমি সম্পর্কটাকে পুনরুদ্ধারণ করতে চাই। যেমন করে ইন্ডিয়ার সঙ্গে চাই, ঠিক তেমন করে আমেরিকার সঙ্গেও চাই। হ্যাঁ, আপনার কাছে আসছি, সেটি হচ্ছে যে মন্ত্রিসভার রদবদল নিয়ে কথা বলছিলাম। তো এক এক মন্ত্রণালয়ে দেখা যাচ্ছে যে মন্ত্রী আছেন, উপদেষ্টা আছেন, প্রতিমন্ত্রীও আছেন। তো এই যে মানে এতে করে কি এই যে মাথাভারী প্রশাসন, এতে করে কি আপনার মানে কাজের গতি কমে যায় কিনা? বা না, আমাদের তো একটা চিন্তা চেতনা প্রথম থেকে ছিল, মাথাভারী প্রশাসন যেন না হয়, আমাদের কিছুটা সাধন করতে হবে। সেখানে হয়ে গেছে, হয়তো পরবর্তী সাথে যেমন প্রতিমন্ত্রী 2 জন হয়েছে, প্রতিমন্ত্রীর কোনো সময় 2 জন হয় না, একজন উপমন্ত্রী থাকে, একজন প্রতিমন্ত্রী থাকে। এখন 2 জন হলো, কালকে একজন দিয়ে 2 জন হলো। তো আমার মনে হয় যে খলিলুর রহমান সাহেব হয়তো ছুটিতে যাবেন, সেই সব ভারপ্রাপ্ত একজনকে করবেন, 2 জন একজনকে ভারপ্রাপ্ত করবেন। সেই কারণেই এটা পিলার এল আর একটা বাড়ি নেই, বরঞ্চ ওইটা বড় এল চলে যাবে, ছোট এল হাতে দায়িত্ব পালন করবে। আর এমনি উপদেষ্টার সংখ্যা বেশ বেড়েছে। আর মন্ত্রিপরিষদের রদবদল এটা একান্ত ওনার নিজস্ব ব্যাপার। আর ওনার কোনো ব্যাপারে উনি যথেষ্ট চিন্তাভাবনা করে উনি করতেছেন। তার সব চিন্তা সবসময় যা হবে তা না, কিছু সাজেশন হয়তো দরকারও আছে বাইরের থেকে, তারপরে উনি নিজস্ব চিন্তাভাবনা করবেন। সেটা হলো এই যে এখনও এক একটা মন্ত্রের 3-4 জন করে মন্ত্রী আছে, কি 3-4টা মন্ত্র এক একজনের অধীনে আছে। সেই হিসাবে মন্ত্রণালয় যদি ভাগ করতে হয়, এক একটা মন্ত্রণালয় যদি একজন করে দেওয়া যায়, তাহলে পরে আরও অনেক মন্ত্রী হওয়ার দরকার এখানে, যেহেতু আমাদের মন্ত্রীর সংখ্যা অনেক। এখন উপদেষ্টা করেছেন প্রধানমন্ত্রী, কাউকে রাজনৈতিক উপদেষ্টা করেছেন, কাউকে কোনো বিষয়ভিত্তিক উপদেষ্টা এখন 2-1 দিন হয়তো করেছেন। যেমন তৌফিক ইমাম ছিল জ্বালানি উপদেষ্টা, ইচ্ছা মতো যা ইচ্ছা সব কিছু, মন্ত্রী এখন কোনো কিছু ছিল না। তো এখন আমাদের কিন্তু ওরকম না, আমি ওই পয়েন্টই বলতেছি, আমাদের ওরকম না, আছে উপদেষ্টা, হ্যাঁ ওই তো আছে, ওখানে ছিল, ওই সময় ছিল। এখন কথা বলতে আমাদের ভিতরে ধরেন এই মন্ত্রী হওয়া নিয়ে, নতুন মন্ত্রী হওয়া নিয়ে, বন্টন নিয়ে অনেকের ভিতরে হয়তো প্রশ্ন আসতে পারে। আমাদের দলে যারা অনেক পরীক্ষিত ত্যাগী নেতৃবৃন্দ আছে, তার কারো মন খারাপ হতে পারে, হতেই পারে। কিন্তু একটা জিনিসই আমি বলবো, আমাদের যারা নেতা কর্মী যারা আছেন, সিনিয়র অনেকে আছেন, নামই বলা যায়, যেমন আল্লাহ হাবিব সোহেল, সবজন দুদু, ডক্টর হাসান, দীপন, সালামকে এক জায়গায় দিয়েছে, শেষ করি, এরকম আছেন অনেকে। হয়তো তারাও হয়তো একটা পর্যায়ে প্রভাবিত হবেন। আমার কথা হলো যে সর্বশেষ ওই জিনিসটাও মনে রাখতে হবে, যদি তারেক রহমান আল্লাহ রহমতের দেশে না আসতেন বা না আসতে পারতেন, তাহলে আজকে আমরা যে অবস্থাটা পৌঁছেছি, এই অবস্থা আমরা পৌঁছাতে পারতাম না। অতএব উনি ওনার চিন্তা ভাবনা সামনে থেকে এগিয়ে যাক, আমরা সার্বিক সহায়তা করব। এখন একটা জিনিস তো হয়েছে, রাতের বেলা আমাকে পালিয়ে থাকতে হয় না, দূরে থাকতে না। বিএনপি নেতা কর্মীদের প্রতি আমার এটা আহ্বান থাকবে যে চেয়ারম্যান তারেক রহমানের জন্য দোয়া করবো, আল্লাহ পাক যেন তাকে হায়াত দান করেন, সুস্থ রাখেন, তাহলে বাংলাদেশ এগিয়ে যাবে সামনে দিকে। আমরা শেষ করবো, যদি কিছু বলতে চান একেবারে সংক্ষিপ্ত। না আসলে আরেকটা কথা, এই যে বিদ্যুতের যে গ্যাস, এটা কিন্তু
একটা বৈশ্বিক একটা অবস্থার মধ্যে দিয়ে আসছে। আর এর আগে বিদ্যুৎ একটা বিষয় হচ্ছে যে আমাকে খারাপ লাগছে এই জায়গায়, পাকিস্তান আমরা আমাদের স্লোগান দিয়েছি বৈষম্যের বিরুদ্ধে, গণতন্ত্রের জন্য, সাথে ওই একই স্লোগান আমাকে এখনো দিতে হচ্ছে, কোনো পরিবর্তন হচ্ছে না। হ্যাঁ, দেশটা বাংলাদেশ হয়েছে, আমরা আমাদের চিকনাই বাড়ছে, তাই না, এটা সত্য, কিন্তু বাট দিস ওল্ড স্লোগান এগেন কামিং ইন টু পলিটিক্স, এটাই হলো আমার দুর্ভাগ্যের বিষয়। আমি খেয়াল করবো যাতে পুরনো স্লোগানে আমাকে আবার এটা চাই ওইটা চাইতে না বলতে হয়। ধন্যবাদ সবাই। জি, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ প্রান্তে প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সে প্রত্যাশা আজকের মতো এখানে বিদায় চাইছি। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।